অনেক সময় অনেক অলৌকিক ঘটনা আমাদের চারিপাশে চলে, কিন্তু সেটা আমাদের কাছে অদ্ভুত থাকে যতক্ষণ না অবধি আমরা সেটার সঠিক ব্যাখ্যা জানতে পারি। ঠিক কিছুটা যেমন কোনো জাদু দেখার সময় আমাদের হয়, আমাদের চোখের সামনে হওয়া জিনিসটা আমাদের বড্ড আশ্চর্য লাগে, কিন্তু সেই ভাবটা ততক্ষণ আমাদের মনে থাকে যতক্ষণ না আমরা সেই জাদুর পিছনে চলতে থাকা কারসাজিটা জানতে পারি। একবার সেটা ধরে ফেলতে পারলে সেটাও খুব সাধারণ হয়ে যায় আমাদের কাছে। এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটে আমাদের জীবনে, যেমন হঠাৎ কোনো আওয়াজ বা হঠাৎ কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় দুম করে পড়ে যাওয়া, এই সবটাই আমাদের জীবনে ভীতির জন্ম দেয়। কিন্তু সেই ভীতি ততক্ষণ আমাদের মধ্যে থাকে যতক্ষণ না আমরা সেই আওয়াজ বা সেই অকারণে কিছু পড়ে যাওয়ার কারণ খুঁজে পাই। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই কারণ খুবই জাগতিক, যেটা আমাদের ভীতিকে বোকামি হিসাবে দাঁড় করিয়ে দেয় আমাদের সামনেই। কিন্তু কিছু ঘটনার কারণ জেনে গেলেও সেটা আমাদের চোখে অদ্ভুত হয়ে থেকে যায়। আর সেরকমই একটি ঘটনা ছিল ওই নারী মূর্তির হেঁটে যাওয়ার ঘটনা। জীবনে প্রথমবার সচক্ষে দেখার পর সেই ঘটনা অন্তিকের কাছে বিরল মনে হয়েছিল, কিন্তু সেই দাদার কাছে সেই ব্যাখ্যা শোনার পর সেই ব্যাখ্যায় হয়ে দাঁড়ালো আরও বিরল এক জিনিস। বহুভাবে সে মনোবিজ্ঞানের দিক দিয়ে ভেবে দেখার চেষ্টা করেছে, কিন্তু কিছু জিনিস অন্তিক সেটা দিয়েও বুঝে উঠতে পারেনি। যেমন সেই লাল টকটকে চোখ বা হাতে ভর করে এত গতিতে এগিয়ে যাওয়া। তাই একটা সময়ের পর কোনো উপায় না দেখতে পেয়ে তাকে হার মানতে হয়েছিল, কিন্তু সেটা খারাপের চেয়ে ভালোই লেগেছিল অন্তিকের। তবে এই ঘটনার থেকে বিরল কিছু ঘটতে চলেছিল অন্তিকের সাথেই। সেটা তখনও অবশ্য অন্তিক জানতো না, কিন্তু এই ঘটনাটা শুধু অন্তিকের নয়, আর এই ঘটনাটার প্রভাবও শুধু অন্তিকের ওপর পড়েছিল তা নয়। সবার সব ঘটনার কথা বলাটা যদিও এখানে কোনোভাবেই সম্ভব নয়, তবে একটা ঘটনা তাদের সবার সাথেই হয়েছিল। তখন অন্তিক সবে গ্র্যাজুয়েশন পাশ করে মাস্টার্সে ভর্তি হয়েছে, আর একটা বন্ধুদের দলও তৈরি হয়েছে। অন্তিক, ইতি, বর্ষা, শুভ, স্বস্তিকা, শঙ্কু আর পন্তু, এই হলো অন্তিকদের দল। ঠিক ছোটবেলার বন্ধু কেউই নয়, নানানভাবে একে অপরের সাথে দেখা, তারপর বন্ধুত্ব। কেউ হাই স্কুলের চেনা তো কেউ কলেজের, এমনকি বনফায়ারের সামনে গিটার বাজিয়ে গান করেও হয়েছে বন্ধুত্ব। অনেকে এসেছে, অনেকে চলেও গেছে, শুধু টিকে গেছে এই কয়েকজন। তাই পরিবার বলতে এরা সবাই শুধু বাবা মা ভাই বোন না, একে অপরকেও বোঝায়। আর ঝামেলা সেটা তো রোজকার ব্যাপার। এতদিনে সবাই ঠিক একসাথে নেই, শহরে থেকে গেছে বেশিরভাগ, কিন্তু কেউ কেউ চলে গেছে বাইরে। যেমন পান্তু, শঙ্কু, স্বস্তিকা, এরা সবাই এখন অন্য শহরে থাকে। জায়গার দূরত্ব বেড়েছে ঠিকই, তবে তার কোনো প্রভাব তাদের বন্ধুত্বে পড়েনি। কিছুটা নিয়ম মেনেই প্রত্যেক দিন রাত্রেবেলা চলে ওদের ভিডিও কলিং, সেখানেই আড্ডা, নানান গল্প, এমনকি একসাথে সিনেমা দেখা। যদিও সিনেমা দেখার চেয়ে সিনেমা বাছা ছিল ওদের একটা বড় কাজ। সারা বছর আলাদা থাকলেও বছরে 2-3টে সময় তাদের একসাথে হওয়ার এটাই ছিল আসল উপলক্ষ। আর তার মধ্যে বাঙালির সব থেকে বড় উৎসব তো আছেই। তাছাড়াও কোনো বছর দোল, ক্রিসমাস বা নিউ ইয়ারের সময় ওরা একই জায়গায় জড়ো হয়। আর যদি কোনো বছর কেউ কোনো কারণে সেখানে আসতে না পারে, তার কপালে লেখা আছে অশেষ দুর্গতি। যেমন এক বছর শঙ্কু দোলে আসবে বলে কোনো এক কাজে বিদেশে গিয়ে আটকে পড়ে আর আসতে পারে না। তারপর পুজোতে যখন সে আসে, ইতি আর পান্ত মিলে তাকে কি মারটাই না মেরেছিল। আর তাতে সব থেকে বেশি মজা পেয়েছিল স্বস্তিকা। ও কিছু কারণে এসবে অংশগ্রহণ না করলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুবই মজা পায় মেয়েটা। আর তার সাথে সাথে এটাও জানিয়ে রাখা দরকার যে পান্তুর আসল নাম পান্ত নয়, সেটা ডাকার একটা বিশেষ কারণ আছে, যদিও সেটা এখানে না জানানোই বুদ্ধিমানের কাজ। নামটা খুব একটা বিশেষ পছন্দ নয় পান্তর, আর তার কারণও আছে যথেষ্ট। এরকমই এক বছর নিয়ম মেনে ওরা জড়ো হয় একসাথে ক্রিসমাসের সময়। প্রত্যেক বছর ইতি ওর বাড়িতে ওদের দলের সবাইকে ক্রিসমাসের দিনে ইনভাইট করত। ওর বাড়িতে ক্রিসমাসের দিন সারা রাত ধরে হই হুল্লোড়, নাচ গান, বোনফায়ার ইত্যাদি চলত। সেই বছরও সবার মাথায় চলছিল সেই এক জিনিস। বিকেল হতেই আন্তিক, শঙ্কু, শুভ, বর্ষা সবাই চলে যায় ইতির বাড়ি। ইতিদের বাড়িটা ছিল প্রায় 100 বছরের বেশি পুরনো, একটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি কথাটাই হয়তো ওর আয়তনটা বোঝানোর জন্য যথেষ্ট। ইতিদের বাড়িটা হচ্ছে ঠিক সেরকমই, বিশাল একটা পুরনো ধাঁচের বাড়ি, আর তার তত বড়ই একটা ছাদ। তাই প্রথম থেকেই শীতকাল হলেও পার্টিটা সকলে ছাদে করতেই পছন্দ করে। আর যেহেতু প্রত্যেক বছর সেটা একই জায়গায় হতো, তাই ক্রিসমাসের সমস্ত সরঞ্জাম রাখা থাকতো ইতির বাড়ির চিলেকোঠার ঘরে।
ইতির বাড়ি পৌঁছেই তাই অন্তিক আর বাড়ির সবাই লেগে পড়ে বাড়ি সাজানোর কাজে। বাড়ি সাজানো শেষ হলে বনফায়ারের প্রস্তুতি শুরু হয়। আস্তে আস্তে স্বস্তিকা পন্তুরাও এসে উপস্থিত হয়। সারা রাত খুব মজাতেই কাটে সবার। আর ঠিক তারপরেই ঘটে সবার সাথে দেখা প্রথম এক অলৌকিক ঘটনা। প্রায় অনেক আগে থেকেই ইতির কাছে তারা শুনে এসেছে ওদের বাড়ির সব অদ্ভুত কাণ্ড। সত্যি বলতে কি, ইতির সাথে বাকিদের পরিচয় হয় ঠিক এইভাবেই। একদিন ইউনিভার্সিটির সব ক্লাস শেষ করে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল তারা। সেখানে হঠাৎ ভূতের গল্প শুরু হয়। সবাই নিজেদের অভিজ্ঞতার কথা শোনাতে শুরু করে। ইতি তখন পাশেই বসে চা খাচ্ছিল। সেও চা খেতে খেতে শুনতে থাকে তাদের গল্প। তারপর একটু সময় পরে থাকতে না পেরে নিজেই বলতে শুরু করে। সে জানায় যে তার বাড়ি নাকি 100 বছরের বেশি পুরনো, আর সেখানে থাকার দরুন অনেক অভিজ্ঞতা তার হয়েছে। তবে অন্তিকরা বহুদিন ধরে যাচ্ছে ইতির বাড়ি। তারা কোনোদিন এরকম ঘটনার মুখোমুখি হয়নি, তাই হয়তো কেউ বিশ্বাসও করতো না ইতির কথা। ওদের মনে হতো গল্প বলার খাতিরে সে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিয়েছে। সেদিন ক্রিসমাস পার্টি শেষ হতে বেজে যায় রাত 12টা। পার্টি শেষ হতেই সবাই মিলে ইতিকে সাহায্য করতে শুরু করে। পরিষ্কার করা হয়ে গেলে সবাই সব সরঞ্জাম রেখে দিয়ে চলে আসে চিলেকোঠার ঘরে। তারপর শঙ্কু ইতির কাছ থেকে সেই ঘরের চাবি নিয়ে সেই ঘরটা লক করতে চলে যায়। আর তখনই ঘটে সেই ঘটনা। বাকিরা তখন চাঁদের অন্যদিকে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ ধরম করে দরজা খোলার আওয়াজ হয়। সেটাতে আন্তিকরা সবাই চমকে যায়। আওয়াজটা চিলেকোঠার ঘর থেকে এসেছে বুঝে সবাই সেদিকে দৌড়ে যায়। গিয়ে দেখে শঙ্কু প্রাণপণে চিলেকোঠার দরজা টেনে লাগানোর চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। মনে হচ্ছে কেউ যেন অন্য দিক থেকে সেটা খুলে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অন্তিকরা সবাই তখন দাঁড়িয়ে দরজার বাইরে। সিঁড়ির দরজাও বন্ধ, তাই নিচের ঘর থেকে কেউ ওপরে উঠে এরকম করছে সেটাও সম্ভব না। তাহলে কি কি কারণে দরজা বাইরে থেকে বন্ধ হচ্ছে না? একটাই প্রশ্ন সবার মধ্যে ঘুরতে থাকে, তাহলে কি